তো ডিসিটির কাছে তো এটা রিজনেবল ধরে নিচ্ছি যে আর তো কিছু বলা হয়নি যে ডিসিটি মনে করে 1 লাখ টাকা না, এটা হওয়া উচিত 1,25,000, এরকম তো কোনো কথা বলা হয়নি। তো যেহেতু বলা হয়নি, সুতরাং ধরে নিতে হবে 1 লাখ টাকা যেটা, এটা কোয়াইট রিজনেবল। তাইলে খালাতো ভাইরে যে 20,000 টাকা করে ভাড়া দিচ্ছে ওইটা হবে না, ওটা রিজনেবল রেন্ট হবে 1 লাখ টাকা। মানে বাড়িওয়ালা প্রকৃতপক্ষে যে ভাড়াটা পায় খালাতো ভাইয়ের কাছ থেকে 20,000 টাকা, অথবা ওই ফ্লোরটা মানে প্রকৃত যে টাকায় ভাড়া দেওয়া যেত, সেটা হলো 1 লাখ টাকা। যদি দুইজন দুইটা ফ্লোর 2 লাখ টাকা ভাড়া হয় তাহলে এটাও 1 লাখ টাকা হবে। তো সেই হিসাবে 36 লক্ষ টাকা হবে। আর নিজে একটা ফ্লোরে থাকে, ওটার ভাড়া নাই। আর মেয়েকেও ভাড়া দেয়নি। মেয়েকে যেহেতু ভাড়া দেয়নি, মানে এখানে নিচের সেন্টেন্সটা পড়েন, থার্ড প্যারা, হোয়ার দি প্রপার্টি ইজ লেট আউট। এখন ওই যে বিবাহিত কন্যা, ম্যারিড ডটার, তাকে কিন্তু বাড়ি ভাড়া দেয়নি। তো যেহেতু বাড়ি ভাড়া না দেয় তাহলে তো বাড়ি ভাড়া আয়ের প্রশ্নই আসে না। এখন বলতে পারেন যে খালাতো ভাইরাও যদি এরকম ফ্রি থাকতে দিত তাহলে কি আসতো না? তো সেইটা এখন নির্ভর করে যে ডিসিডি যদি মনে করে যে না, খালাতো ভাইকে এরকম ফ্রি থাকতে দিছে, ভাড়া পায় না। যদি ভাড়া পায় না, যদি সত্যি এটা প্রমাণিত হয় যে সে ভাড়া দেয়নি, তাহলে কিন্তু অ্যানুয়াল ভ্যালুতে আসার কথা না। আর ডিসিডি যদি মনে করে এখানে চালাকি করা হচ্ছে, আসলে গোপনে গোপনে সে ভাড়া নিচ্ছে কিন্তু ভাড়া দেখাচ্ছে না, তো এটা আমি মানি না, তো সেখানে এসে রিজনেবল রেন্ট ডিটারমিন করে অ্যানুয়াল ভ্যালু করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম আর কি। এই এখন বলেন কোনো কোশ্চেন। নো স্যার। ব্লাড রিলেশন বা ডিপেন্ডেন্স কেউ যদি থাকে, ওইটার উপর কি ভাড়া বা রেন্টের টাকাটা চার্জ হবে নাকি? মানে বুঝি নাই। মানে হচ্ছে যে একটা জয়েন্ট ফ্যামিলি, তার ছেলের বউ আছে, ছেলে আছে, তারা হচ্ছে থাকতেছে বাসায়। না না, দেখা এটা যাচ্ছে তো আমাদের। অ্যানুয়াল ভ্যালু হবে না। এটা হবে কেন? এটা তো ফ্যামিলির অংশ, তাই আচ্ছা না? আচ্ছা। এটা হবে কেন? নর্মাল কথা হচ্ছে বাড়ি আমার আছে, আমি ভাড়া দেইনি, তো তাতে কি হয়েছে? এখন ধরেন আমার ছেলে স্বাবলম্বী, কারোর ছেলে যদি স্বাবলম্বী হয়, সে তার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সে চাকরি করে, সে ইন্ডিপেন্ডেন্ট, সে ভালো চাকরি করে অমুক সমুক, কিন্তু সে থাকে কোথায়? থাকে বাপে তার একটা ফ্ল্যাট দিয়ে দিছে তাকে যে তুই এইখানে থাক। তো ফাইন, তো ওইখান থেকে কি ভাড়া, ওইখান থেকে কি আমার অ্যানুয়াল ভ্যালু ডিটারমিন করে ওইটার উপরে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিতে হবে? নেভার, প্রশ্নই আসে না। স্যার স্যার, এখন ওইখান থেকে হুম, আচ্ছা, এখন আসেন আসল কথায়। সেটা কি? সেটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া ইনকাম আপনি কম্পিউট করবেন কিভাবে? রেন্টাল ভ্যালুটা, মানে যে ভ্যালুর উপরে আপনার রেন্টাল ভ্যালুটা প্রথমে ডিটারমিন করতে হবে। এবং রেন্টাল ভ্যালু ডিটারমিন করতে গেলে প্রথমেই আসবে অ্যানুয়াল ভ্যালু। সেই অ্যানুয়াল ভ্যালু নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা আপনি দেখেন, সেখানে হচ্ছে অ্যানুয়াল ভ্যালু আমরা ঠিক করলাম কত টাকা, 36 লক্ষ টাকা। এই যে অঙ্কটা আপনাকে দিলাম, সেখানে অ্যানুয়াল ভ্যালু 36 লক্ষ টাকা। এর সাথে কি যোগ হবে? যে মানি ভ্যালু রিসিভ ডিউরিং দ্য ইয়ার এগেনস্ট এনি বেনিফিট প্রোভাইডেড বাই দ্য ওনার ইনক্লুডিং স্যালামি অর প্রিমিয়া অ্যান্ড রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট। তো এইখানে আম, মানে স্যালামি বা প্রিমিয়া বাবদ যদি কোনো কিছু পাওয়া যায়, তো সেইটা এই ওইখান থেকে কোনো বেনিফিট পাওয়া গেলে আদার মানে আসলে বলি আপনাকে, সেটা হলো স্যালামি বা প্রিমিয়া, এটা জিনিসটা কি? স্যালামিটা কি? স্যালামি বা প্রিমিয়া জিনিসটা হচ্ছে যে অনেক সময় দেখি আমরা যে নিউ মার্কেটের কথাই বলি, ঢাকা নিউ মার্কেটের কথাই বলি, এখানে যে বইয়ের দোকানগুলো, এগুলো কিন্তু এক একটা পজেশন, মানে পজেশন সত্ত্বে মালিক। তো যখন সেই পজেশনটা হস্তান্তর করে, তখন একটা ছোট্ট স্লিপের মাধ্যমে ধরেন একটা দোকান
বিক্রি হয়ে যাচ্ছে, সেটা হয়তো রেজিস্ট্রি হচ্ছে না, বাট একটা স্যালামি বা একটা উম, মানে ওইরকম আর কি, একটা মানে স্যালামির এগেনস্টে দোকানের পজেশন হস্তান্তর হচ্ছে। হুম। তো একটা স্যালামি পেলো, মানে ওয়ান টাইম পেলো, তো ওইটা একটা ইনকাম। তো এই ইনকামটা, স্যালামি যেটা, সেটা আমরা যখন আমরা ইনকাম ফ্রম আদার সোর্স পড়াবো, তখন আপনি দেখবেন যে ওইটা চলে যাচ্ছে ওইখানে, এখানে আসার কথা না। সুতরাং যাই হোক, এখানে একটু কনফিউশন থাকে। আর স্যালামি, প্রিমিয়া, এই টার্মগুলো আমাদের খুব কমন টার্ম না। বাড়িওয়ালারা বাড়ি ভাড়া পায়, সোজা কথা, সোজা কথা সোজাভাবে শিখি। এই, তো যেটা আন্ডারলাইন করা ওইটা হলো ইম্পর্টেন্ট। সেটা হলো আন্ডারলাইন করা কি, সেটা হলো যদি কোনো বাড়িওয়ালা এমনভাবে বাড়ি ভাড়া দেয় যে আমি 1 লাখ টাকা করে আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি, আমাকে 1 লাখ টাকা করেই মাসে দিবেন, ভালো কথা, কিন্তু আমাকে 10 লাখ টাকা দিতে হবে, সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, অথবা 2 লাখ টাকা দিতে হবে, বা 5 লাখ টাকা দিতে হবে সিকিউরিটি ডিপোজিট। এবং যেটা মানে যখন ভাড়াটিয়া চলে যাবে, বাড়ি বাড়ি ছেড়ে চলে যাবে, ভাড়া ছেড়ে চলে যাবে, তখন তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো ইট ইজ রিফান্ডেবল। কিন্তু দুর্ভাগ্য, এবারের আইনে এবারের আইনে বলছে এইটা বাড়ি ভাড়ার অংশ হবে, কিন্তু এটা ভার্চুয়ালি কিন্তু বাড়ি ভাড়া না। কারণ এটা হলো সিকিউরিটি ডিপোজিট। কারণ ভাড়াটিয়া কি ক্ষতি করে যায় বাড়ির, তা তো ঠিক নেই। কারণ বাড়ি যখন 5 বছর পরে ছেড়ে দিবে সে, বা 10 বছর পরে ছেড়ে দিবে, বাড়িওয়ালা তখন টোকায় টোকায় দেখবে কি কি ক্ষতি করছে। এবং ওইখানে এগ্রিমেন্টে লেখাই ছিল যে যা যা ক্ষতি সাধন করবে ওই সিকিউরিটি ডিপোজিট থেকে কাইটা বাকি টাকা তাকে ফেরত দেওয়া হবে। এখন একটা বাড়ি ব্যবহার করলে তো কিছু ক্ষতি হয়ই। তো এরকমই শর্ত, সবকিছুই ঠিক আছে। তো এইটা কিন্তু আগের আইনে ছিল না, গতবারের আইনে এটা ছিল না। এই জন্যই এখানে আন্ডারলাইন করা, বুঝছেন? তো দেখাবো, গতবারের আইনে যেটা ছিল ওটাও আপনি পাবেন। আমি দুইটাই আপনাকে পাঠিয়ে দেবো, আর কি কম্পেয়ার করলে বুঝতে পারবেন। তো এটাও তাইলে তার এখানে যোগ হবে। এটাও কিছুটা নীতি বিরুদ্ধ, যে যে টাকা আমাকে ফেরত দিতে হবে সেটা তো আমার আয় না। তাহলে ওইটাকে এবছরের আয় হিসেবে, যে বছরে আমি সিকিউরিটি ডিপোজিটটা পেলাম নতুন ভাড়া দিয়ে, তো সেইটা আমার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে কেন? ইটস এ বিগ কোশ্চেন। আচ্ছা, যাই হোক, তারপরে আবার যোগ হবে কি মান্থলি সার্ভিস চার্জ। হুম। অর্থাৎ আপনি দেখবেন যে অনেক বাড়িওয়ালা, ওই যে বাড়ি ভাড়ার কথা বলছি, যে মাসে 1 লাখ টাকা করে ভাড়া দিচ্ছে, আর বলছে যে মাসে মাসে যে সার্ভিস চার্জটা আসে, 10,000 টাকা করে সার্ভিস চার্জ আসে। সার্ভিস চার্জ মানে কি, ওই ফ্ল্যাটের আপনার মান্থলি একটা মেনটেনেন্স চার্জ। ওইটা বলছে যে ভাড়াটিয়াকে বলছে যে এটা আপনি কি আমার কেয়ারটেকারের হাতে প্রতি মাসে দিয়ে দেবেন, আর আমাকে দিবেন 1 লাখ, আমি বাড়িওয়ালা। তাহলে কিন্তু প্রকৃত ভাড়া কিন্তু 1 লাখ হবে না, 1 লাখ যোগ 10,000। কারণ এই যে মান্থলি মেনটেনেন্স চার্জ বা সার্ভিস চার্জ, যেটা ভাড়াটিয়া বহন করে, ইউজুয়ালি আমাদের দেশে ভাড়াটিয়াই বহন করে। তো বাড়িওয়ালা পাচ্ছে 1 লাখ, আর কেয়ারটেকার বা দারোয়ান যে ভাড়া তোলে বা ই করে, ওই বাড়ি মেনটেন করে, সেটা বাড়ির দারোয়ানের বেতন, কেয়ারটেকারের বেতন, লিফটম্যানের বেতন, তারপরে কমন এরিয়ার বিদ্যুৎ বিল, ইত্যাদি ইত্যাদি। এগুলো পয় পরিষ্কার রাখা বাড়ি, সব কিছুর জন্য তো একটা সার্ভিস চার্জ, মান্থলি একটা সার্ভিস চার্জ, যারা ভাড়াটিয়া, বাড়িওয়ালাই হোক আর ভাড়াটিয়াই হোক, যারা থাকে প্রত্যেকটা ফ্ল্যাটকে দিতে হয়, এটা আপনি জানেন। তো যদি এরকম মানে এগ্রিমেন্টে এরকম হয় যে আমি বাড়িওয়ালা, আমাকে মাসে মাসে 1 লাখ টাকা ভাড়া দিবেন, 10 লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট দিবেন, আর মাসে মাসে সার্ভিস চার্জ যেটা আসে এটা আপনি দিয়ে দেবেন, ভাড়াটিয়াকে বললো। তো মাসে সার্ভিস চার্জ কত আসে? 10,000 টাকা। তাহলে কিন্তু ওই 10,000ও যোগ হচ্ছে, 10,000 গুণ 12 সমান 1,20,000 টাকাও কিন্তু যোগ হচ্ছে এখানে। এই শুধু এখানে ওই যে মানে মেনটেনেন্স চার্জ যেটা, ওইটাও এবারের আইনে যোগ হয়েছে, আসলে ছিল গত বছরে শুধু সার্ভিস চার্জ। এই তো একই কথা, যোগ হওয়াতে এর কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, মাইনাস ভ্যাকেন্সি অ্যালাউন্স। যদি বাড়িটা 2 মাস খালি থাকে, তাহলেও কি 12 মাসের ভাড়ার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে? উত্তর হচ্ছে না। যদি 2 মাস খালি থাকে, তাহলে সেটা আমার ইলেকট্রিক বিল দিয়ে, ওই ফ্ল্যাটের ইলেকট্রিক বিল দিয়ে প্রমাণ করতে হবে যে কোনো ভাড়াটিয়া ছিল না, মিনিমাম বিল আসছে। তাহলে
দেখা যাবে যে 1 লাখ টাকা করে ভাড়া, আগের ভাড়াটিয়া চলে গেছে, তারপরে বাড়িটা 2 মাস খালি ছিল, পরে আবার 1 লাখ টাকা করে ভাড়া দেওয়া হয়েছে। তাহলে অ্যানুয়াল ভ্যালু কত হবে কেউ বলতে পারবেন? 10 লাখ। একটু আবার একটু বললেন। মানে যে ভাড়াটিয়া ছিল সে চলে গেছে, 4 মাস থেকে সে চলে গেছে। বছরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 2 মাস বাড়িটা খালি ছিল, টুলেট লাগানো ছিল। আবার টাকা জানুয়ারি কত? থেকে, আগেও 1 লাখ, এখনো 1 লাখ, আগের ভাড়াটিয়াও 1 লাখ পাইতাম, এখন নতুন যে ভাড়া দিছি সেও 1 লাখ। বুঝছেন? তাহলে হচ্ছে 4 লাখ টাকা। 10 লাখ। স্যার 10 লাখ। 10 লাখ। আচ্ছা শোনেন, একটাও হয় নাই। অ্যানুয়াল ভ্যালু হবে 12 লাখ টাকা। মানে একটা ফ্ল্যাট যদি হয়, কথার কথা, আগের উদাহরণটা বাদ দিলাম, যে একজন বাড়িওয়ালা 5 তলা বাড়ি, ওগুলো বাদ দিলাম। এখন আসেন সিম্পল উদাহরণে আসেন, যে একটা লোকের মানে 2টা ফ্ল্যাট, সে একটায় থাকে আর একটা ভাড়া দিছে। তো যেটা ভাড়া দিছে সেটা 4 মাস এরকম 1 লাখ টাকা করে ভাড়া ছিল, মাঝখানে 2 মাস টুলেট লাগানো ছিল, তারপর আবার নতুন ভাড়াটি আসছে, ওই 1 লাখ টাকায় ভাড়া বাড়ে নাই। তো সে এসে আবার ওই বছরে বাকি 6 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ছিল। তা প্রকৃতপক্ষে বাড়িটা ভাড়া হয়েছে কিন্তু 10 মাসের জন্য, 2 মাস খালি ছিল। তা আপনার প্রতি আমার কোশ্চেন ছিল যে অ্যানুয়াল ভ্যালু হবে কত? তো 10 লাখ টাকাই তো হয় হিসাবে। স্যার আচ্ছা, অ্যানুয়াল ভ্যালু হবে annual value 12 12 লক্ষ লাখ। টাকা স্যার, আর স্যার রেন্টাল 12 ভ্যালু হবে 10 লক্ষ টাকা। আচ্ছা, এইটাই হলো এমসিকিউ, বুঝছেন? এটা অ্যানুয়াল মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। অ্যানুয়াল ভ্যালু হবে 12 লাখ টাকা। এখানে অনেকগুলো অপশন, 10 লাখ, 12 লাখ, এই দুইটার কোনটা হবে? তো উত্তর হচ্ছে 12 লাখ। কারণ কারণ কি, শব্দটা হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়ালের বাংলা হচ্ছে বার্ষিক, বার্ষিক মানে 12 মাস। স্যার দুই ভাড়া মাসটা ফাঁকা ছিল, তো এই তো ভাড়া পায়নি, তাহলে সেইটা কাউন্ট হবে কিভাবে? স্যার অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু বললে তো 10 লাখই হবে। আসতেছি, আমারে বলতে দেন। সেটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু হবে 12 লাখ, এখান থেকে নিচে মাইনাস হবে 2 লাখ, ভ্যাকেন্সি অ্যালাউন্স। কিছু বুঝছেন? জি স্যার, ঠিক বলছেন। জি স্যার। আচ্ছা, তাহলে 10 লাখ টাকা থেকে, তো ওই 12 লাখ টাকা থেকে 2 লাখ টাকা মাইনাস হবে, আর যোগ হবে ওই 10,000 করে, 1,20,000 টাকা। ধরেন একটা মানে সিম্পল উদাহরণ দিই, ধরেন একটা বাড়ি ভাড়া, মানে অ্যানুয়াল ভ্যালু কত, একটা ধরেন ছোট অঙ্ক করে দেখাই। 1 লাখ। ছোট অঙ্ক করে দেখাইলে আপনার কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, অ্যানুয়াল ভ্যালু হচ্ছে, অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা করে 12 মাস, যদিও 12 মাস ভাড়াটিয়া ছিল না। বারো লাখ টাকা। আচ্ছা, ধরেন এইটা আর কিছু নাই, এইখানে আছে, যোগ হবে 10,000 টাকা করে মাসে, 1,20,000 টাকা। কারণ বাড়িওয়ালা ভাড়া পায় 1 লাখ, আর কেয়ারটেকারের হাতে ভাড়াটিয়া দেয় 10,000 টাকা করে। যে ভাড়াটিয়া সে জানে তাকে 1,10,000 টাকাই দিতে হয় দুজনের হাতে, বাড়িওয়ালার হাতে দিতে হয় 1 লাখ, আর ভাড়াটিয়ার হাতে দিতে হয়, এই কেয়ারটেকারের হাতে দিতে হয় মান্থলি সার্ভিস চার্জ যেটা, সেটা দিতে হয় 10,000। তো আসলে ওইটার উপরে বাড়িওয়ালাকেই ট্যাক্স দিতে হবে। তো বাড়িওয়ালা রিয়াল ভাড়া হবে কিন্তু 1,10,000, এখান থেকে মাইনাস হবে 2 লাখ টাকা, মানে 1 লাখ গুণ 12 সমান সমান, সরি, গুণ 2, 2 লাখ টাকা এখান থেকে মাইনাস হবে। তাহলে রেন্টাল ভ্যালু কত হবে? রেন্টাল ভ্যালু হবে আপনার, মানে এখানে 12 লাখ টাকা, 11,20,000। হ্যাঁ, যোগ 1,20,000 11 লক্ষ টাকা। মাইনাস 2 লক্ষ টাকা।
11 লক্ষ টাকা। সমান সমান হবে 11,20,000। 11,20,000 টাকা হবে। ঠিক আছে। এখন বাড়ি যে খালি ছিল, 2 মাস যে ভাড়াটিয়া ছিল না, এটা বাড়িওয়ালাকে প্রমাণ করতে হবে ইলেকট্রিক বিল দিয়ে। ওই ওই 2 মাসের ইলেকট্রিক বিল মানে আগে পরে দিয়ে মিলিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা খালি ছিল। কেউ মানে লোক থাকলে এত কম ভাড়া আসে না, 200-300 টাকা মিনিমাম চার্জ যেটা সেটা আসে না। বুঝছেন? স্যার স্যার এখানে কেয়ারটেকার খরচটা কে বহন করবে এখন 2 মাস যে ফাঁকা ছিল? ও, এইটা একটা ভালো কোশ্চেন। হ্যাঁ স্যার, এটা তো 20,000 টাকা মাইনাস করবে না, তাহলে হ্যাঁ 11 লাখ হ্যাঁ, তো টাকা হবে। বাড়িওয়ালাই বহন করবে। ওটা তো বাড়িওয়ালাকে বহন করতে হবে। সেজন্যই বাড়িওয়ালা, তো স্যার 11 লক্ষ হ্যাঁ টাকা হ্যাঁ, বললাম। মান্থলি সার্ভিস চার্জ সে যেটা পাইছে, এটা এটা ঠিকই আছে। মান্থলি সার্ভিস চার্জ পাইছে সে 10 মাসে, এটা 12 হবে না, এটা 10 হবে। কারণ সে মান্থলি সার্ভিস চার্জ পাইছে মানে 1 লাখ টাকা, এইটা তার ইনকাম হবে। এটা 1,20,000 হবে না, তাইলে হবে 11 লাখ টাকা। হুম, তাহলে 12 লাখ টাকা হলো অ্যানুয়াল ভ্যালু। 1 লাখ টাকা সে সার্ভিস চার্জ পাইছে 10 মাসে ভাড়াটিয়ার কাছ থেকে। সে পাইছে মানে সে পাইছে বা কেয়ারটেকার হাতে দিছে, একই কথা। আর 2 লাখ টাকা বাদ যাবে তার ভ্যাকেন্সি অ্যালাউন্স। 11 লাখ টাকা হবে রেন্টাল ভ্যালু। বুঝতে পারছেন? স্যার স্যার হুম একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। স্যার অনেক সময় দেখা যায় যে ভাড়াটিয়ারা 1 মাসের ভাড়া না দিয়ে চলে যায়, তাহলে স্যার সেক্ষেত্রে কি হবে? সেইটা আসতেছি একটু পরে, এটা আগে আগে এগুলো শেষ করি, মানে নর্মাল প্রসিডিওরটা শেষ করি, তারপরে আসতেছি আপনার প্রশ্নে। আচ্ছা, এটা মনে রাখেন, মানে ক্লাস শেষ হওয়ার আগে আমি এটা বলে দেবো। ওকে স্যার। আচ্ছা, এখন আসেন এই যে রেন্টাল ভ্যালুটা বের হলো, যে একজন বাড়িওয়ালা, সিম্পল একটা উদাহরণ, যেখান থেকে আমরা রেন্টাল ভ্যালু বের করলাম। এই রেন্টাল ভ্যালু যে 11 লাখ টাকা, এইটার উপরে কি ভদ্রলোককে ট্যাক্স দিতে হবে বাড়িওয়ালাকে? উত্তর হচ্ছে না। কেন? এখান থেকে সে কিছু খরচাপাতি বাদ পাবে। কি কি বাদ পাবে? আমরা স্যালারি ক্লাসে দেখছি যে মানে 1/3 অথবা 5 লাখ, বা আগের আইনে ছিল 4.5 লাখ, সে যেটা কম সেটা বাদ পাবে। এখানেও কিছু বাদ পাবে। কি কি বাদ পাবে একজন বাড়িওয়ালা? এখান থেকে বাদ পাবে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, বাড়ির মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ একটা খরচ সে এখান থেকে বাদ পাবে। হুম, সেটা কি? সেটা যে বাড়িটা যদি বসত বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তাহলে রেন্টাল ভ্যালু 25%। আমাদের রেন্টাল ভ্যালু কত? এই যেটা অঙ্ক করায় দিলাম, এখানে রেন্টাল ভ্যালু হলো 11 লক্ষ টাকা। তো ওই 11 লক্ষ টাকা 25% বাড়িওয়ালা খরচ হিসেবে বাদ পাবে। আর বাড়ি যদি কমার্শিয়াল পারপাসে, অফিস পারপাসে ভাড়া দেওয়া হয়, তাহলে 30%। বুঝতে পারছেন? আর নিচে একটা কথা বলা আছে যে এই যে আমি এটা তো স্ট্যাটুটরি ডিডাকশন, মানে বাড়িওয়ালা এই খরচটা পাবেই পাবে, এর জন্য তাকে কোনো প্রমাণ দেখাতে হবে না। যে এত টাকা আমার বাড়িতে রিপেয়ার মেনটেনেন্স হয়েছে, কোনো প্রমাণ দেখাতে হবে না, এটা মানে বিধিবদ্ধ রেয়াত। কিন্তু অনেক বাড়িওয়ালা আছে, বলতে পারে যে না আমার তো এই খরচটা হয়নি, আমার তো বাড়িতে কোনো রিপেয়ার করতে হয়নি এবছর। হুম, তাহলেও কি আমাকে ডিসিটি এই 25% এটা দিবে? 25% বা 30%? উত্তর হলো হ্যাঁ, এই খরচটা আপনি পাবেনই পাবেন বাড়িওয়ালা হিসাবে। কিন্তু কোনো বাড়িওয়ালা যদি সৎ হয় এবং সে যদি নিচের কথাটা পড়েন, সে যদি বলে যে if 25% or 30% of rental value is allowed as a deduction for repair and maintenance but not fully spent, then the unspent amount would be treated as a special rental income. হুম, ওইটা পরের সেকশনে আর কি। আমরা এখন পড়াচ্ছি সেকশন 38 থেকে। তো ওইটা চলে যাবে স্পেশাল রেন্টাল ইনকাম, মানে বিশেষ ভাড়া থেকে আয়। এই তো বিষয়টা কেমন? বিষয়টা একটু বিদঘটে। মানে একবার ডিসিটি আপনাকে 25% আপনাকে বিয়োগ করবে, আবার পরে যেটুকু আপনার খরচ হয় নাই
25% থেকে ওইটুকু আবার পরে যোগ করবে। তার থেকে একবারে বলে দিলে ভালো হইতো যে বাড়িওয়ালা এই রেন্টাল ভ্যালু 25% অথবা তার প্রকৃতপক্ষে যেটা খরচ হয়েছে এই বাবদ এর মধ্যে যেটা কম সেইটা পাবে। এটা বললে আইনটা সহজ হইতো। তো আইনটারে মানে পেঁচানো হয়েছে আর কি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। তো দেখা যাবে স্যার বছর শেষে যদি 25%-এর বেশি তার খরচ হয় সেই ক্ষেত্রে স্যার সে কি না, করবে? সেটা পাবে না, ওটা পাবে না, ওটা পাবে না, ওটা বাদ। স্যার এটা হচ্ছে লিমিটেশন স্যার। হ্যাঁ, তা তো বটেই। লিমিটেশন কি? এটা তো স্ট্যাটিউটরি ডিডাকশন। আপনি স্ট্যাটিউটরি মানে কি বোঝেন নাই? স্ট্যাটিউটরি মানে হচ্ছে যে এই পরিমাণ টাকা আপনি খরচ পাবেনই পাবেন, এর বেশি 1 পয়সা বেশিও পাবেন না, 1 পয়সা কমও পাবেন না। আপনার বেশি জি। হইলেও পাবেন না, কম হইলেও এইটাই পাবেন। কিন্তু কোনো বাড়িওয়ালার ধরেন মানে বাড়িতে কোনো হোয়াইট ওয়াশ করতে হয় না, কোনো খরচাপাতি করতে হয় না, তো চুপচাপ সে, তো তাও এইটা পাবেই পাবে সে। ডিসিডি তাকে এটা দিবেই দিবে, এই খরচটা মাইনাস করবেই। বা আপনি যখন রিটার্ন দাখিল করবেন, আপনি বাড়িওয়ালা, আপনি যখন নিজের হিসাবটা নিজের বাড়ি ভাড়া ইনকাম কমপ্লিট করবেন, সেখানে আপনি 25% বাদ দিয়ে করবেন। এখন আছেন কিছু কিছু বাড়িওয়ালা আছে একেবারে সৎ, মিথ্যা কথা বলতে চায় না, সেই সব বাড়িওয়ালার জন্য হলো বিপদ। কি বিপদটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার কি? ওইটার উপর আবার ট্যাক্স কাউন্ট হবে। হ্যাঁ, কেউ যদি বলে যে না আমার এই টাকা পুরোপুরি সামান্য কিছু রিপেয়ার করছি, তাতে যে টাকা আপনারা আমাকে দিবেন খরচ হিসাবে বাদ দিবেন, এই টাকা তো আমার মানে খরচ হয় নাই, এই এই কইছে তো বিপদ। তার মানে যে টাকা খরচ হয় নাই অথচ খরচ হিসাবে ডিসিটি বাদ দিবেই দিবে, এটা এটা মানে বিধিবদ্ধ রেয়াত, এটা সবাইকে দিতেই হবে। তাইলে ওইটা আবার পরে গিয়ে ইনকামে হিট করবে, এটা হলো ঝামেলা আর কি। এই আচ্ছা, এছাড়াও সে আরো কিছু বাদ পাবে। কি কি বাদ পাবে একটু দেখেন। সেটা হলো খাজনা। ওই মানে যে বাড়ির যে জমি আছে, জমি একটু থাকে, জমি ছাড়া তো বাড়ি হয় না, তো ওটার খাজনা, মিউনিসিপ্যাল ট্যাক্স মানে সিটি কর্পোরেশন ট্যাক্স, তারপর ওই বাড়ি যদি অগ্নি বীমা করা থাকে, তাহলে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এবং এই বাড়িটা যদি লোনের বাড়ি হয় তাহলে লোনের বাড়ির মানে যে পরিমাণ টাকা ওই বছরে ইন্টারেস্ট দিতে হয়েছে, ওই ইন্টারেস্টের টাকাটাও বাদ যাবে। 5 নম্বরটা বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ বাড়িওয়ালা একটা ফ্ল্যাট কিনছে, মানে দুইটা ফ্ল্যাট, একটা নিজে থাকে একটা ভাড়া দিছে। তো নিজে যেটা থাকে ধরেন সেটার কোনো লোন নাই, যেটা ভাড়া দিছে সেটা লোন নিয়ে মানে কেনা। তো এখন ওই লোনের ইন্টারেস্ট আসছে এই বছরে 3 লাখ টাকা। তো সে এই ইন্টারেস্ট 3 লাখ টাকা পুরো দিতে পারে নাই, 2.5 লাখ টাকা ইন্টারেস্ট পেমেন্ট করছে ব্যাংকে। তাহলে 2.5 লাখ টাকায় সে কিন্তু খরচ হিসাবে পাবে। 5 নম্বরটা বুঝছেন কিনা? তাহলে আমি 6 নম্বরে যাব। 5 নম্বরটা ক্লিয়ার? আরেকবার আরেকবার একটা স্যার। কোশ্চেন আছে কি স্যার? হ্যাঁ, কি? স্যার যদি কোনো বাড়িওয়ালার দেখাচ্ছে 10টা ফ্ল্যাট আছে এবং স্যার ওর ইন্টারেস্ট হচ্ছে 3 লাখ টাকা, কিন্তু একটা ফ্ল্যাট স্যার ভাড়া দিচ্ছে স্যার, কি তখন কি স্যার কি কি ভাড়া দিছে? মানে স্যার একটা বাড়িওয়ালা স্যার 10টা ফ্ল্যাট স্যার, মানে একটা হ্যাঁ, বিল্ডিং এ 10টা ফ্ল্যাট আছে, তো হচ্ছে একটা হচ্ছে সে ভাড়া দিছে আর বাকি 9টা ভাড়া এখনো ফাঁকা আছে। তো ওকেও হচ্ছে আপনার ইন্টারেস্ট পে করতে হচ্ছে, মানে 3 লাখ টাকাই ধরলাম। তো এখন যদি সিচুয়েশনটা এরকম হয় যে ইন্টারেস্টের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে, কারণ ওর হয়তো বা খরচটা বেশি ছিল, লোনও বেশি নিছে, আচ্ছা আর আপনাকে বাড়ি ভাড়া দুই, যা পাচ্ছে তার থেকে। না শোনেন শোনেন, এই উত্তরটা শোনেন, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। উত্তরটা শোনেন। এখন হলো যদি 10টা ফ্ল্যাটের জন্যই তার লোন নেয়া, তো এই 10টা ফ্ল্যাটের লোনের ইন্টারেস্ট মানে দিতে হয়েছে তাকে 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা অ্যাকচুয়ালি পেমেন্ট করতে হয়েছে। তাহলে অথচ ভাড়া দিছে সে একটা ফ্লোর, একটা ফ্ল্যাট, এবং আমরা বাড়ি ভাড়া কনসিডার করতেছি ওই একটা ফ্ল্যাটের উপরেই। তো সেখানে বিষয়টা হচ্ছে সে 3 লাখ টাকা পাবে না, প্রপোর্শনেটলি পাবে। 10টা ফ্ল্যাটের উপরে লোনের ইন্টারেস্ট যদি আসে 3 লাখ, একটা ফ্ল্যাটের উপরে আসে 30,000, তো 30,000 টাকা পাবে। সে তো 3 লাখ টাকা মানে সে যে মানে লোনের ইন্টারেস্ট আসছে সেটা তো পুরো বাড়ির, পুরো 10টা ফ্ল্যাটের। ভাড়া হয়েছে একটা ফ্ল্যাট, আপনি আপনার কথা অনুযায়ী। তো একটা ফ্ল্যাটের জন্য প্রপোর্শনেটলি যেটা আসে ওইটা পাবে, পাবে 30,000, 3 লাখ পাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু,
এই 30,000 যদি আমি বাদ দিই বাড়ি ভাড়া থেকে, তো এমনও হতে পারে সিচুয়েশন যে লোনের ইন্টারেস্টটা ধরেন আপনি বলছেন 3 লাখ, এটা 3 লাখ নয় 30 লাখ হলো। তো সেক্ষেত্রে দেখা যায় যে খাজনার চাইতে বাজনা বেশি, মানে আমি যা বাড়ি ভাড়া পাই তার থেকে আমার ব্যাংকের ইন্টারেস্ট বেশি। তো সেক্ষেত্রে তো আমার বাড়ি ভাড়া ইনকাম নেগেটিভও হতে পারে। এটা হতে পারে কি না স্যার? এটা হলো আমার প্রতি আপনার কোশ্চেন। উত্তর হলো ইয়েস। যে বাড়ি ভাড়া ইনকাম আমি যেভাবে আইন কানুন পড়ানো হচ্ছে, নিয়ম কানুন পড়ানো হচ্ছে, এইভাবে আপনাকে বাড়ি ভাড়া ইনকাম কমপ্লিট করতে হবে। এবং এইভাবে অঙ্ক করতে গেলে আপনার রেজাল্ট নেগেটিভও হতে পারে, তাতে কিছু যায় আসে না, যা হয় তা হবে। কিছু বুঝছেন? জি স্যার, হুম? বুঝতে পারছি স্যার। Yes, স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। মানে অ্যান্সার পাইছেন আপনি? ইয়েস স্যার, স্যাটিসফাইড স্যার, থ্যাংক ইউ। হুম, আচ্ছা। তো এখানে একটা এমসিকিউ হতে পারে 5 নম্বরে, যে ব্যাংক আপনাকে বাড়িওয়ালাকে ইন্টারেস্ট চার্জ করছে 3 লাখ, কিন্তু বাড়িওয়ালা অ্যাকচুয়ালি পেমেন্ট করছে 2.5 লাখ। তো এই দুইটার মধ্যে কোনটা ইনকাম ট্যাক্সে খরচ হিসাবে সে পাবে, 2.5 লাখ না 3 লাখ? হুম, উত্তর কি? আরেকবার কোশ্চেনটা করবেন স্যার? এ তো কয়েকবার বলছি যে ব্যাংক থেকে লোন নিয়ে তো মানে ফ্ল্যাট কিনা, অ্যাপার্টমেন্ট কিনা বা বাড়ি কেনা, যাই বলেন না কেন, তো সেটা ব্যাংক তাকে ইন্টারেস্ট ডিউরিং দ্য ইয়ার তাকে ইন্টারেস্ট চার্জ করছে 3 লাখ টাকা, কিন্তু বাড়িওয়ালা পুরো 3 লাখ টাকা ইন্টারেস্ট পরিশোধ করতে পারে নাই, পরিশোধ করছে 2.5 লাখ টাকা এই বছরে। তা সে তাহলে স্যার, খরচ হিসেবে কি 2.5 লাখ টাকা পাবে না 3 লাখ টাকাই পাবে? স্যার 2.5 লাখ টাকা স্যার, 2.5 লাখ টাকা অ্যাকচুয়াল পাবে। ইন্টারেস্ট পেইড স্যার, যতটুকু পেইড করছি। এটাই তো লেখাও আছে, এটা বারবার বলতেছি, এটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বুঝছেন? খুব কঠিন কোশ্চেন না। স্যার 3 লাখই পাবে। জি না, এইটা আবার আসলো কোত্থেকে? এই ছাত্র কই, তারা একটু দেখি। হুম, কে বলছেন 3 লাখ? জি স্যার, আমি। জি স্যার, আপনি কে? সাকিব? ইয়েস স্যার। কি হয়েছে আপনার? স্যার যত টাকা ইন্টারেস্ট দিব তত টাকায় তো আমি ডিডাকশন পাওয়ার কথা। আহ, হ্যাঁ, আমি দিছি তো 2.5 লাখ টাকা। ব্যাংক আমাকে চার্জ করছে 3 লাখ, আমি দিতে পারিনি, আমার একটু টাকা পয়সার সমস্যা ছিল। স্যার পরবর্তীতে পে করতে হবে আবার। সেটা যা করি করি, আইন তো খুব ক্লিয়ার, আপনাকে আইন অনুযায়ী চলতে হবে, আবেগ দিয়ে নয়। কি, তাই না? আচ্ছা স্যার, শুধু পেইডের অংশটা হবে। লেখাই আছে পরিষ্কার, আপনি 5 নম্বরটা ভালো করে পড়ে নেন। 5 নম্বরটা অনেক সময় ধরো টানানো, এবং আপনাকে এই কথা বারবার বলছি যে 5 নম্বরটা ভালো করে বোঝেন, শেষ করেন, তাইলে আমি 6 নম্বরে যাব। 6 নম্বরটা আরও অনেক জটিল। 5 নম্বর বুঝতেই যদি এত অসুবিধা হয়, 6 নম্বর নিয়ে তো ঝালাপালা হয়ে যাবেন আপনি। 6 নম্বরটা, 5 নম্বরটা তো সিম্পল, 6 নম্বরটা জটিল। ইয়েস স্যার, ক্লিয়ার। জটিলে যাব? জি স্যার। আচ্ছা আচ্ছা, 6 নম্বরটা একটু শোনেন। সেটা হলো, যদি কোনো বাড়িওয়ালা বাড়ি লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে, হাউস বিল্ডিং লোন নিয়ে একটা বাড়ি তৈরি শুরু করে, এবং ধরেন এক ভদ্রলোক রামপুরে একটা বাড়ি তৈরি করা শুরু করলো, 6 তলা বাড়িতে কাজে হাত দিল, এবং ব্যাংক থেকে লোন নিল, ধরেন 5 কোটি টাকা লোন নিল। তো লোন নিয়ে হাতে মানে বাড়ির কাজ শুরু করলো। এই বাড়িটা কমপ্লিট করতে তার 4 বছর লাগছে, এবং এই 4 বছর যে লাগছে, প্রতি বছর তাকে ব্যাংকের ইন্টারেস্ট গুনতে হয়েছে, এবং 4 বছরে তার কত টাকা ইন্টারেস্ট মানে দিতে হয়েছে এই 4 বছরে। মানে এই 4 বছরে ধরেন তাকে মানে সোজা করে উদাহরণটা দেই, সিম্পল করে। তো 4 বছরে ধরেন তাকে 4 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে। এই যে 4 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হয়েছে, এটা তো সে কোনো জায়গা থেকে বিয়োগ করতে পারে নাই খরচ হিসাবে, কারণ বাড়ি তো তখন ভাড়া হয় নাই।
বাড়িতে তখন কনস্ট্রাকশন চলছিল, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, এরকম করে একটার পর একটা তালা উঠতেছিল। এটা উঠতে উঠতে 4 বছর লাগছে। এরপরে 4 বছর শেষ হওয়ার পরে ফিফথ ইয়ারে গিয়ে ভাড়া দিচ্ছে। ফিফথ ইয়ারে পুরো বাড়িটা ভাড়া হয়ে গেছে। এখন আইনে বলছে যে ফিফথ ইয়ারে যে ভাড়া হলো, সেই ফিফথ ইয়ারের যে ইন্টারেস্ট, ওই যেটা 2.5 লাখ টাকার কথা বললাম আর কি, যেটা 5 নম্বরে, ওটা তো ওই ডিউরিং দ্য ইয়ারের ইন্টারেস্ট সে তো বিয়োগ হিসাবে পাবেই। উপরন্তু 6 নম্বরে হচ্ছে উপরন্তু কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের ইন্টারেস্ট তাকে বিয়ার করতে হয়েছে 4 বছরে 4 লাখ টাকা, ওইটারও 1/3 সে ওই ফিফথ ইয়ারে যখন প্রথম বাড়ি ভাড়া দেওয়া শুরু করলো, ফিফথ ইয়ারে সে 1,33,333 টাকা বিয়োগ হিসাবে পাবে। সেকেন্ড ইয়ারে আবার 1,33,333, থার্ড ইয়ারে আবার 1,33,333, এইভাবে 4 লাখ টাকা ফিনিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? 5 নম্বরের অতিরিক্ত 6 নম্বরটা পাবে। এই দেখেন বুঝছেন কিনা। স্যার হ্যাঁ বলেন। স্যার যদি কনস্ট্রাকশনের ক্ষেত্রে ধরেন বাড়িটা কনস্ট্রাক্ট হয়েছে 2 বছর ধরে, কিন্তু এর পরের বছর কোনো কারণে ভাড়া হয় নাই বাড়িটা, এর পরবর্তী বছরে গিয়ে আবার বাড়িটা ভাড়া পাইছে, তাহলে স্যার এই যে আমি কনস্ট্রাকশন পিরিয়ডের যেই লোন মানে ইন্টারেস্টটা আমি ক্যালকুলেট করব, তাহলে কি সেটা ওই জাস্ট কনস্ট্রাকশন পিরিয়ড যেটা 2 বছর ছিল সেটাটা হুম ধরবো, নাকি যেই 1 বছর যেটা আমার খালি পড়েছিল বাড়ি ওইটা সহ ধরবো না, ওইটা ইন্টারেস্টটা? হওয়ার কথা না। ওইটাও বুঝছি আপনার কোশ্চেনটা। সেটা হলো আইনে পরিষ্কারভাবে বলছে যে আপনার বাড়ি লোন নিয়ে যদি কনস্ট্রাকশন করেন এবং কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের ইন্টারেস্ট 2 বছর, ওই 2 বছরেরটাই আপনি পরে ফোর্থ ইয়ার থেকে আপনি ওইটা 3/1 আপনি পাবেন। মাঝখানে যে একটা বছর পুরো বছরটা খালি ছিল, কনস্ট্রাকশনও হচ্ছিল না, টুলেট লাগানো ছিল, ওই পিরিয়ডের খরচটা আপনি পাবেন না। বাট ওকে স্যার, বাস্তবতা থ্যাংক ইউ। ভিন্ন, এটা হলো আইনের কথা। বাট বাড়িওয়ালারা যে চালাকি করে সেই চালাকিটাও শুনে রাখেন। সেই চালাকি হলো, আপনি চালাকি করবেন এটা বলি না পরীক্ষা পারপাসে, সেটা হলো বাড়িওয়ালা বলে আমার 3 বছর ধরেই আমার কনস্ট্রাকশন হচ্ছিল, তো আমি কেন ওটা পাবো না। এখন 3 বছর ধরে হয়েছিল না 2 বছর ধরে হয়েছিল কে জানে, একমাত্র বাড়িওয়ালা জানে, তাই না? বুঝছেন? চালাকিটা বুঝছেন নাকি জি স্যার, বোঝেন? জি স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হুম। স্যার তাহলে আরেকবার এটা রেন্টাল ইনকামের উপর হচ্ছে ট্যাক্সটা দেই, তো কনস্ট্রাকশন পিরিয়ডে তো কোনো আমার রেন্টাল ইনকাম আসতেছে না, তাহলে আমি ওটার উপর কেন ট্যাক্সটা দিব? কনস্ট্রাকশন পিরিয়ডের মানে আপনাকে তো ট্যাক্স দিতে বলা হয়নি। আমরা কনস্ট্রাকশন যে ক্যালকুলেট ক্যালকুলেট করছি যে মানে 1 লাখ করে 4 লাখ, তো 4 লাখটা তো আমি আলটিমেটলি তারপরে 3টা বছর তো দিচ্ছি মানে ভাগ করে করে, আর জি তাহলে তো না, এটা জি আমার না, উপর। আপনি না 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 মাহি, আপনি বোঝেন নাই। পাচ্ছেন। আরে আপনাকে বিয়োগ আমি কি পড়াচ্ছি, যোগ না বিয়োগ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি কি, স্যার। আপনি উপরের হেডিংই পড়েন নাই। আচ্ছা উপরে হেডিংয়ে লেখা অ্যালাউবল ডিডাকশন। ডিডাকশন মানে কি? ডিডাকশন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বুঝছেন? আপনি মনে করছেন এটার উপর ট্যাক্স দিতে হবে না, এটার উপরে আপনি বিয়োগ পাবেন। আপনি পড়াচ্ছি আপনাকে যে আপনি রেন্টাল ভ্যালু থেকে আপনি কি কি খরচ আপনি বিয়োগ পাবেন, এইটা পড়ানো হচ্ছে। আপনি খাজনা বিয়োগ পাবেন, মিউনিসিপ্যাল ট্যাক্স পাবেন, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পাবেন। যদি লোনের বাড়ি হয় তাহলে ডিউরিং দ্য ইয়ারে যে লোনের ইন্টারেস্ট এইটা আপনার বিয়োগ হবে। আর শুধু তাই নয়, সরকার কত ভালো, 6 নম্বর দেখেন যে সরকার কত ভালো, সরকারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত 6 নম্বরের জন্য। যে কনস্ট্রাকশন পিরিয়ডের যে লোনের ইন্টারেস্ট, ওই সময় কোনো বাড়ি ভাড়া ইনকামই ছিল না, তখন যে ইন্টারেস্টটা সেটাও আপনার খরচ হিসাবে পাবেন। চিন্তা করছেন? জি স্যার, খুবই মহৎ স্যার সরকার। খুবই মহৎ। জি স্যার। স্যার কিন্তু ব্যাংক ব্যাংক যখন লোন দেয় হুম। তখন তো স্যার যেমন 1 বছর বা 18 মাসের গ্রেস পিরিয়ড থাকে বাড়ি ভাড়া মানে যখন কনস্ট্রাকশন চলে, সেই ক্ষেত্রে কি তখন তো তার ইন্টারেস্ট দেওয়া লাগে না? দেওয়া না লাগলে নাই, না লাগলে নাই। আপনি আমার কথা হলো যদি কনস্ট্রাকশন পিরিয়ডে একজন বাড়িওয়ালাকে লোনের ইন্টারেস্ট দিতে হয়, তাহলে সে কত টাকা দিল ওইটার 1/3 1/3 1/3 এইটা সে খরচ হিসাবে পাক।
তো ব্যাংক চার্জ না করলে বা আপনাকে দিতে না হলে আপনি কেন খরচ হিসাবে পাবেন? আপনাকে তো প্রমাণ করতে হবে যে কনস্ট্রাকশন পিরিয়ডে আপনি রিয়েলি কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করছেন, তাই না? এখন স্যার দেওয়া লাগলো না, সেক্ষেত্রে যদি বাড়িওয়ালা যদি বলে যে না, আমি দিয়েছি, সেক্ষেত্রে কি ডিসিটি কোনো অ্যাকশন নিবে? আরে বাবা, আপনি দিছেন এটা তো আপনাকে প্রমাণ করতে হবে রিটার্নের সাথে। আপনার তো ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে, লোনের স্টেটমেন্ট দিতে হবে। আমি দিছি মানে কি কথাবার্তা বলেন উল্টোপাল্টা? স্যার একটা উদাহরণ দেন স্যার, আরেকটা উদাহরণ স্যার এটার। কোনটা? স্যার 6 নম্বরের আরেকটা উদাহরণ দিলে ভালো হয় স্যার। আর একটা উদাহরণ দরকার নেই, যে উদাহরণ দিছি ওইটাই ঠিক আছে। ওইটা বুঝছেন কিনা? আর একটা উদাহরণ হ্যাঁ ওটা দরকার। তাহলে স্যার আবার একটু বললে ভালো হতো স্যার, ওইটা একটু আবার বললে কষ্ট করে। জি স্যার। 6 নম্বরে যেটা বলছি সেটা হলো যে একটা বাড়ি, এক বাড়িওয়ালা, সে তার বাড়ি 6 তলা একটা বাড়ি করবে রামপুরাতে। এটার জন্য ব্যাংক থেকে লোন নিছে। তো ওই বাড়িটা 6 তলা বাড়ি করতে তার 4 বছর সময় লাগছে। এই 4 বছরে ব্যাংক তাকে 4 লাখ টাকা সুদ ইন্টারেস্ট চার্জ করছে এবং সে 4 লাখ টাকাই পেমেন্ট করছে। এটা তার ব্যাংক স্টেটমেন্টে, লোনের স্টেটমেন্টে এটা ক্লিয়ার। এখন আইনে বলছে যে পরবর্তী 5th ইয়ার থেকে যে বাড়িটা ভাড়া হলো, বাড়িটা তো 4 বছর শুধু কনস্ট্রাকশনই চলছিল। তো 5th ইয়ার থেকে যে ভাড়াটা শুরু হলো, সেখানে এই 5th ইয়ারে সে ওই 4 লাখ টাকার 1/3 সে খরচ হিসাবে বাদ পাবে, 1,33,333 টাকা। তারপরে 6th ইয়ারে গিয়ে আবার ওই 1/3, 7th ইয়ারে গিয়ে আবার 1/3, এইভাবে কনস্ট্রাকশন পিরিয়ডের যে টোটাল লোনের ইন্টারেস্ট এটার 1/3 করে যখন ভাড়া দেওয়া শুরু করবে তখন 1/3, 1/3, 1/3 ফিনিশ। এটা অতিরিক্ত পাবে খরচ হিসাবে, বুঝছেন? স্যার ওয়ান থার্ড করে ওই 4 লাখ টাকা ভ্যানিশ করে দিবে আর কি, ভ্যানিশ, যখন হ্যাঁ। আর কি ভাড়া পাবে তখন থেকে। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। ক্লিয়ার স্যার। স্যার তাহলে 5-6 অনুযায়ী আমাদের স্যার ব্যাংকে যে লোন ইন্টারেস্ট করা লাগে ওটা খরচ হিসেবে আমরা পাচ্ছি তাহলে। হ্যাঁ, ওটা তো 5 নম্বরে পাবিনি। এই 6 নম্বরে সহ তাহলে ব্যাংকে যেগুলো লোন দিতেছি মানে খরচ দিতেছি এগুলা সবগুলাই আমরা খরচ হিসেবে পাবো। সব পাবেন, হ্যাঁ। মানে ডিউরিং দ্য ইয়ারে, মানে লোন তো চলতেছে, মানে কনস্ট্রাকশন তো শেষ, তাই ডিউরিং দ্য ইয়ারে যে আপনার ইন্টারেস্ট যেটা আসছে ওটা তো খরচ হিসাবে আপনি বাদ পাবেনই। উপরন্তু আপনি কনস্ট্রাকশন পিরিয়ডের লোনের ইন্টারেস্টও 1/3, 1/3, 1/3 এইভাবে প্রথম 3 বছর যখন ভাড়া দেওয়া হয়, ফার্স্ট 3 ইয়ার্সে আপনি এটা পাবেন। ঠিক আছে? এখন দেখেন যে স্পেশাল রেন্টাল ইনকাম যেটা সেকশন 39, সেইখানে তো প্রথম কথাটা তো আপনি দেখছেনই যে আনস্পেন্ড অ্যামাউন্ট অফ রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। অর্থাৎ বাড়িওয়ালা যদি প্রকৃতপক্ষে যে পরিমাণ টাকা 25% বা 30% রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স যেটা স্ট্যাটুটরি ডিডাকশন হিসাবে পাবে, সেটা যদি পুরোটা খরচ না হয়, তাহলে যে আনস্পেন্ড অ্যামাউন্ট সেটা তার এই হেডে এসে ইনকাম হবে। সেটা হলো বিশেষ ভাড়া হইতে আয়, স্পেশাল রেন্টাল ইনকাম। তো এইটা ভাড়া থেকে আসবে। আর যদি পড়তে না চান, এই পরের 2টা নতুন আসছে, বুঝছেন না? আপনি যদি আমাকে বলেন যে হালিম ভাই বলছে আগের আইনি পড়তে হবে, তাহলে আমার পরিশ্রম কমে যাবে অনেক, তারপরে বুঝছেন? তা আমি আপনাকে 2টাই পাঠাবো, কোনো চিন্তা নেই, আপনার ভালো হোক এটাই চাই। যে এখন যেটা আগের যেটা 2টাই পাঠাবো আর কি। সেটা কি, এই স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে 3টা জিনিস আসবে। কি কি? যে পরিমাণ টাকা আপনার রিপেয়ার বাবদ আপনি পেয়েছেন খরচ হিসাবে কিন্তু খরচ হয়নি। 2 নম্বর হলো ফুল অ্যামাউন্ট অফ অ্যাডজাস্টেবল অ্যাডভান্স ইফ রিসিভড ইন ক্যাশ এক্সিডিং টাকা 5 লাখ। However, if adjustable advance is received through bank transfer, then it must be adjusted within next 5 years or within the tenancy period, whichever is earlier. Otherwise, unadjusted advance will be treated as special rental income for that assessment year. কি বলছে এখানে ভালো করে একটু বোঝেন। সেটা হলো যদি বাড়ি ভাড়াটা এমন হয় যে 1 লাখ টাকা করে ভাড়া, আর বাড়িওয়ালা বলছে যে আমাকে অ্যাডভান্স দিতে হবে 10 লাখ টাকা,
এবং এই অ্যাডভান্স যে 10 লাখ টাকা আমি নিচ্ছি, এটা প্রতি মাসে ভাড়ার সাথে 25,000 টাকা করে সমন্বয় হবে। তার মানে বাড়িওয়ালা ভাড়া পাবে প্রতি মাসে কিন্তু 75,000 টাকা করে। বাড়ি ভাড়া কিন্তু 1 লাখ, কিন্তু পাবে 75,000 টাকা করে। এবং ওই যে মানে অ্যাডভান্স নিল যে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে, সেখান থেকে প্রতি মাসে মাসে 25,000 টাকা করে সমন্বয় হবে। যদি এমন হয় তাহলে কি হবে? হুম। এখন কথা হচ্ছে, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে যে 10 লাখ টাকা সে অ্যাডভান্স নিল, অ্যাডভান্স রেন্ট, এবং সেটা প্রতি মাসে সমন্বয় হবে, সেটা নিতে হবে তাকে ব্যাংকের মাধ্যমে। এইটা যদি নগদে নেয়, মানে 5 লাখ টাকার বেশি যদি নগদে সে অ্যাডভান্স রেন্ট নিয়ে থাকে, তাহলে কিন্তু বিপদ। তাহলে কিন্তু পুরো টাকাটাই, পুরো 10 লাখ টাকাই তার এই বছরের স্পেশাল রেন্টাল ইনকাম হবে। এটা হলো প্রথম সেন্টেন্স, বুঝছেন? তারপরে হাওভার, ইফ অ্যাডজাস্টেবল অ্যাডভান্স ইজ রিসিভ থ্রু ব্যাংক ট্রান্সফার। ধরুন 10 লাখ টাকা আমি ব্যাংকেই নিলাম, আমি বাড়িওয়ালা, এবং এটা বলছি প্রতি মাসে 25,000 টাকা করে সমন্বয় হবে। তখন আইনে বলছে যে এই যে 25,000 টাকা করে সমন্বয় হবে, এটা কিন্তু পরবর্তী 5 বছরের মধ্যে ফুললি সমন্বয় হয়ে যেতে হবে। এই 10 লাখ টাকা ভ্যানিশ হয়ে যেতে হবে 5 লাখ টাকার মধ্যে। হুম। এবং অথবা মানে বাড়ি ভাড়া হয়েছে 3 বছরের জন্য, তাহলে 3 বছরের মধ্যে এটা শেষ হয়ে যেতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এটা হলো 2 নম্বর সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স, আদারওয়াইজ, যদি দেখা যায় আমি যে বাড়িওয়ালা হিসেবে 10 লাখ টাকা আমি অগ্রিম ভাড়া নিলাম, এইটা আমার বাড়ি ভাড়া দিছি তাকে 3 বছরের জন্য, কিন্তু 3 বছরে পুরোটা সমন্বয় হয় নাই। 3 বছরের সমন্বয় হয়েছে কত? 10 লাখ টাকার ভিতরে সমন্বয় হয়েছে ধরেন 8 লাখ টাকা, আর বাকি 2 লাখ টাকা তাকে ফেরত দিয়ে দেবো। যখন বাড়ি ছেড়ে দেবে তাকে ফেরত দিয়ে দেবো। এই যে 2 লাখ টাকা সমন্বয় হয় নাই, সেই 2 লাখ টাকা কিন্তু ইনকাম হিসেবে গণ্য হবে। কোন বছরে? আদারওয়াইজ আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স উইল বি ট্রিটেড স্পেশাল রেন্টাল ইনকাম ফর দ্যাট অ্যাসেসমেন্ট ইয়ার। যে বছরে আনঅ্যাডজাস্টেড থাকবে, মানে লাস্ট ইয়ারে আর কি, সেই বছরে এটা কিন্তু ওই স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে গণ্য হবে। বুঝছেন? দেখেন, তিনটা কথা এখানে, 3টা সেন্টেন্স, মাঝখানের প্যারাতে 3টা সেন্টেন্স। 3টা সেন্টেন্স কি কি? 1 নম্বর কথা হচ্ছে যে কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে যদি অগ্রিম ভাড়া নিয়ে থাকে এবং বলে রাখে, বলে যে আমি অগ্রিম আমাকে দিতে হবে 10 লাখ টাকা, তো সেই যে টাকা সে নিবে, 5 লাখ টাকার বেশি যদি অগ্রিম ভাড়া নিয়ে থাকে, সেই ভাড়াটা নিতে হবে তাকে ব্যাংকের মাধ্যমে। যদি নগদে নিয়ে থাকে এবং যদি সেটা 5 লাখ টাকার বেশি হয়, 5 লাখ টাকা পর্যন্ত নগদে অ্যালাউড। 5 লাখ টাকা পর্যন্ত নগদে নিলে তার কোনো ক্ষতি হবে না। 5 লাখ টাকার বেশি হয় না, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে 10 লাখ টাকা, তার মানে এটা ব্যাংকের মাধ্যমে নিতে হবে, নগদ টাকা নিলে হবে না ভাড়াটিয়ার কাছ থেকে। যদি নগদ টাকা নেয়, 10 লাখ টাকা অ্যাডভান্স নেয়, পুরো 10 লাখ টাকা ইনকাম হিসেবে গণ্য হবে। তাইলে আর পরের সেন্টেন্সগুলো আপনাকে পড়তে হবে না। বুঝতে পারছেন? কি কথা বল না দেখি। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরেন কথার কথা, যদি সেকেন্ড সেন্টেন্স পড়াতে যাই, তাহলে ধরেন সে 10 লাখ টাকা বাড়িওয়ালা, সে যে অ্যাডভান্স রেন্ট নিছে পুরোটাই নিছে সে ব্যাংকের মাধ্যমে নিয়ম অনুযায়ী। কিন্তু এখন আইনে বলছে যে সে যেটা অ্যাডভান্স নিল 10 লাখ টাকা, এই পুরো 10 লাখ টাকাই তার 5 বছরের মধ্যে অথবা টেনেন্সি পিরিয়ডের মধ্যে, যেটা আর্লিয়ার হয়, এর মধ্যে এটা পুরোটা মানে সমন্বয় হয়ে যেতে হবে, ভেনিশ হয়ে যেতে হবে। মানে বাড়িওয়ালা 10 লাখ টাকা অগ্রিম ভাড়া নিছে, বাড়ি ভাড়া হলো মাসে 1 লাখ টাকা করে, এবং ওখানে লেখা ছিল যে প্রতি মাসে ভাড়ার সাথে 25,000 টাকা করে সমন্বয় হবে। তার মানে ভাড়াটিয়া বাড়িওয়ালাকে প্রতি মাসে 75,000 টাকা করে দিবে, আর ওই যে 10 লাখ টাকা দিছে ওখান থেকে 25,000 টাকা করে কাটবে। তো এইভাবে যদি 5 বছরের মধ্যে বা টেনেন্সি পিরিয়ডের মধ্যে এটা ভেনিশ হয়ে যায়, তাহলে তার কোনো সমস্যা হবে না, বাড়িওয়ালার কোনো সমস্যা হবে না, কোনো টাকা আয় হিসেবে যোগ হবে না। 2 নম্বর সেন্টেন্সটা ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর সেন্টেন্সে বলছে যে
যদি এইভাবে না হয়, যদি দেখা যায় যে 10 লাখ টাকা সে অগ্রিম ভাড়া নিছে, কিন্তু 5 বছরের মধ্যে সমন্বয় হয়েছে মাত্র 8 লাখ টাকা ওখান থেকে, তো অসমন্বিত যদি কোনো এরকম অ্যাডভান্স রেন্ট থাকে, তাহলে সেটা এই স্পেশাল রেন্টাল ইনকাম হিসেবে গণ্য হবে। এই ফিনিশ। তারপরে আসেন, এটা তো হবেই, বাদে আরও কিছু নিচে আছে। এনি অ্যামাউন্ট কল বাই হোয়াট এভার নেম রিসিভ ফ্রম দি টেনেন্ট হুইচ ইজ নট অ্যাডজাস্টেবল অ্যাগেন্স্ট দি রেন্ট পেয়েবল shall be treated as a special rental income, provided that at the option of the assessee such amount may be allocated in equal proportion to the year in which such amount is received, and the 4 years next following, where such amount or part thereof is refunded। আচ্ছা, এইখানে একটা জিনিস নিয়ে আসছে এবার আইনে, সেটা হলো যে বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ার কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা নিয়ে থাকে, যেটা ভাড়ার বিপরীতে সমন্বয় হচ্ছে না, মাঝখানের প্যারাতে যেটা করানো হয়েছিল সেটা হলো অ্যাডভান্স রেন্ট, এবং যেটা অ্যাডজাস্টেবল এগেনস্ট রেন্ট, প্রতি মাসে ভাড়ার বিপরীতে সমন্বয় হচ্ছে। আর এখন যেটা পড়াচ্ছি থার্ড প্যারা, এটা হলো ভাড়ার বিপরীতে সমন্বয় হচ্ছে না, থোক একটা টাকা নিচ্ছে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে, এই টাকার কি হবে? তো বলছে যে এই টাকা এই বছরের ইনকাম হিসেবে গণ্য হবে। তো এখন ধরেন অনেক টাকা নিছে, ভাড়াটির, ধরেন পূবালী ব্যাংকের কাছে বাড়ি ভাড়া দিছে এবং পূবালী ব্যাংক থেকে 1 কোটি টাকা নিছে, এবং বলছে যে ভাড়া কত, মাসে 1 লাখ টাকা, আর আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এই 1 কোটি টাকা যখন আপনারা চলে যাবেন তখন আমি আপনাকে ফেরত দিয়ে দেবো বা কোনো কিছু, এরকম আর কি বিষয়টা। তো বাড়িওয়ালার তো মহা বিপদ, ওই 1 কোটি টাকা এই বছরে তার ইনকাম হিসেবে গণ্য হবে। আর বাড়িওয়ালা এটা জানার পরে যে ইনকাম ট্যাক্সে এরকম একটা নিয়ম আছে যে আমি যদি কোনো টাকা পয়সা নেই, সেটা ভাড়ার বিপরীতে মাসে মাসে সমন্বয় হচ্ছে না, এরকম থোক একটা টাকা নেই, তাহলে নাকি এটা এই বছরের আমার ইনকাম হিসেবে গণ্য হবে। বলে কি? আমি বাড়িওয়ালা, আমি ভাড়া পাই বছরে 12 লাখ টাকা, আর তার সাথে যদি 1 কোটি টাকা যোগ হয়, এই 1 কোটি টাকার উপরে আমাকে এই বছরে ট্যাক্স দিতে হবে? উত্তর হলো ইয়েস। ভয়াবহ অবস্থা। এটা জানার পরে বাড়িওয়ালার মাথা, শোনেন আগে, বাড়িওয়ালার মাথায় হাত। বাড়িওয়ালাকে তখন বলা হলো যে এখন আইনি একটা স্কোপ আছে, এটা বুঝি যে আপনার এটা একটা বার্ডেন, তা আপনি চাইলে এটা 5 ভাগে ভাগ করে এটা আমরা ট্যাক্স করতে পারি। আপনার এই বছরে 20 লাখ, আর পরবর্তী 4 বছরে 20 লাখ 20 লাখ করে, এরকম 1 কোটি টাকা। এটা লেখা আছে মাঝখানে, কিন্তু আপনি পড়ছেন কিনা আমি জানি না। হ্যাঁ, সেটা হতে পারে। আর লাস্ট কথা, যেটা লাস্ট সেন্টেন্স, সেটা হলো এই টাকা তো আসলে ফেরত দিতে হবে, এটা তো বাড়িওয়ালার ইনকাম না। তাহলে বলছে ঠিক আছে, যখন আপনি ফেরত দিবেন ওই বছরে আবার এটা আপনার ইনকাম থেকে মাইনাস হবে, বাড়ি ভাড়া ইনকাম থেকে মাইনাস হবে। শেষের সেন্টেন্সটা লেখা, হোয়ার সাচ অ্যামাউন্ট অর এ পার্ট দেয়ার অফ ইজ রিফান্ডেড, হ্যাঁ, বাই দি বাড়িওয়ালা ইন দ্য সাবসিকুয়েন্ট ইনকাম ইয়ার, দি অ্যামাউন্ট সো রিফান্ডেড শ্যাল বি ডিডাক্টেড ইন কম্পিউটিং রেন্টাল ইনকাম। বুঝতে পারছেন? জি স্যার, এই তাহলে ঠিক আছে। এখন ফেরত দিন। ঠিক নাই, ঠিক নাই, ঠিক থাকে কিভাবে? আপনার ফেরত না দিবে স্যার, রিফান্ড তো করে দিবে বললো। আরে কি রিফান্ড দিবে? কিসে রিফান্ড দিবে? অ্যামাউন্টস রিফান্ড দিবে না, আপনি বোঝেনই নাই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে রিফান্ড দিবে না। আপনি বাড়িওয়ালা, আপনি ভাড়াটিয়াকে যদি টাকাটা ফেরত দিয়ে দেন, রিফান্ড দিয়ে দেন, তখন সেই টাকাটা আপনার ইনকাম থেকে মাইনাস হবে। ও আচ্ছা, বোঝেন নাই? স্যার ভালো নাই স্যার। তা কি, আপনার একবার যদি যোগ হবে, একবার বিয়োগ হবে, তাহলে একবার যোগ হয়ে যে ট্যাক্সটা হবে ওইটাই তো আপনার জন্য বিরাট বার্ডেন এখন, জি স্যার, বিরাট বার্ডেন। এরপরে কবে এটা মাইনাস হবে, হ্যাঁ, কবে এটা মাইনাস হবে, কি হবে, এবং তখন আদৌ ভাড়া থাকবে কিনা কে জানে। তো তখন যদি ইনকামের মার্জিনটা কম থাকে স্যার, তখন কি হবে স্যার? দেখা যাবে ইনকামটা কম হয়েছে কিন্তু রিফান্ড কত টাকা করতে হবে? স্যার প্রত্যেক বছর কি 20 লাখ করে মাইনাস হবে? মাইনাস না, প্লাস হবে। মাঝখানের সেন্টেন্সটা প্লাস। যখন আমি টাকাটা ফেরত দিয়ে দিব তখন তারপরে আমার ইনকাম থেকে মাইনাস হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ইনকাম থেকে তো মাইনাস হবে। তো 20 লাখ মাইনাস হবে কেন? আপনি আমাকে কোশ্চেন করছেন স্যার 20 লাখ মাইনাস হবে, এই কোশ্চেন করছেন না? জি স্যার। 20 লাখ হবে কেন? আমি তো পুরো 1 কোটি টাকাই তাকে ফেরত দিয়ে দিছি। আমি ভাড়াটিয়ার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছিলাম, যেটা আনঅ্যাডজাস্টেবল,
তাই না? জি স্যার। যদি অ্যাডজাস্টেবল হয় তাহলে মাঝখানের প্যারা ওটা পড়ানো শেষ। এখন নিচের যে প্যারাটা ওটা হলো যদি এরকম থোক কোনো টাকা আমি নেই ভাড়াটিয়ার কাছ থেকে যেটা ভাড়ার বিপরীতে প্রতি মাসে সমন্বয় হবে না, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ভয়াবহ ঘটনা ঘটবে। পুরো 1 কোটি টাকাই আমার এবারের ইনকাম হিসেবে গণ্য হয়ে যাবে। এটা দেখার পরে যদি বাড়িওয়ালাকে অপশন দেওয়া হবে যে আপনি চাইলে এটাকে 5 ভাগে ভাগ করে ট্যাক্স করতে পারেন। এটা বুঝি যে আপনার এটা ট্যাক্স বার্ডেন আসবে হিউজ। 1 কোটি টাকা যোগ করলে আপনি ওই 5 ভাগে 1 কোটি টাকাকে যদি 5 ভাগ করি 20 লাখ 20 লাখ 20 লাখ এরকম করে আসবে। তো এই বছরে 20 লাখের উপরে দেন, পরের বছরে 20 লাখ, এরকম করে করে। আর যখন ভাড়াটিয়া চলে যাবে ভাড়াটিয়াকে আপনি পুরো 1 কোটি টাকা ফেরত দিয়ে দেবেন, তখন ওই বছরের ভাড়া থেকে 1 কোটি টাকা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়া ওই বছরের ইনকাম নেগেটিভ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। এখানে একটা কোশ্চেন ছিল স্যার, হুম। দেখা যাবে ওই বছরের ভাড়া স্যার 50 লাখ যদি হয়, সেক্ষেত্রে স্যার তো 1 কোটির সাথে তো স্যার কম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করণীয় স্যার? বলছি তো, সেটা শোনেন নাই আপনি। সেটা হচ্ছে যে ওই বছরের ভাড়া তো কমই হবে, স্বাভাবিকভাবে ভাড়া যা, ভাড়ার থেকে খাজনার চেয়ে বাজনা বেশি। তার মানে ভাড়ার থেকে আপনার ওই যে যে টাকা তাকে ফেরত দিছে ওই টাকা বিয়োগ হবে। তো ওই টাকা বিয়োগ 50 লাখ টাকা হলো আমার বাড়ি ভাড়া ইনকাম, এখান থেকে মাইনাস হবে 1 কোটি, সমান সমান আমার নেট বাড়ি ভাড়া ইনকাম হবে -50 লাখ, নেগেটিভ। তো আরবার পাল্টা কোশ্চেন করতে পারেন, স্যার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? তো নেগেটিভ হলে কি হবে সেটার জন্য আলাদা ক্লাস আছে আপনাদের সাথে আমার, সেটা হলো সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। যে একজন মানুষের একটা হেডে যদি লোকসান হয় আর একটা হেডে যদি ইনকাম হয় তাহলে এটা সমন্বয় হবে কিনা, না পরবর্তী বছরের সাথে আবার সমন্বয় হবে কিনা, এগুলো পড়ানো হবে ধীরে ধীরে। স্যার এই ক্ষেত্রে হবে কিনা স্যার, এই জন্য একটা কোশ্চেন ছিল স্যার, এটাই আমার কোশ্চেন ছিল স্যার, যে হবে পরবর্তী বছর হবে হবে কিনা হবে স্যার? হবে হবে জি ধৈর্য ধরতে হবে আপনাকে। ওটার জন্য আলাদা ক্লাস, আমাদের 7টা হেড যখন পড়ানো শেষ হবে তার পরের ক্লাসটাই হলো সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। যদি কারোর কোনো হেডে লোকসান হয় তাহলে তার ট্রিটমেন্টটা কী হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার যদি এখন আসেন, পার্শিয়ালি ফেরত দেয়, ফার্স্ট যেটা ফেরত দেবে ওইটাই মাইনাস হবে, লেখাই তো আছে ওখানে। ওইটা বলছি। জি স্যার, জি হুম। স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন যে যদি আপনার কমার্শিয়াল রেন্ট হয়, কমার্শিয়াল রেন্ট থেকে টিডিএস করতে হয় কিন্তু 5%। একটা অফিস ভাড়া, আপনার 1 লাখ টাকা অফিস ভাড়া দেওয়া হলো, তাহলে বাড়িওয়ালা পাবে কিন্তু 95,000 টাকা। আর বাড়িওয়ালাকে মানে ভাড়া দেওয়ার সময় তার কাছ থেকে 5,000 টাকা কেটে রাখতে হবে। ঠিক আছে, এরা যদি হয় ভাড়াটিয়া। যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও ইত্যাদি ইত্যাদি, মানে আপনি একটু লিস্টটা দেখতে পাচ্ছেন 19টা ইয়ে আছে, এরা যদি হয় ভাড়াটিয়া, মানে কোনো অফিস অফিস ভাড়া নেয় তারা, তাহলে বাড়িওয়ালাকে যে পেমেন্ট দিতে হবে এখান থেকে স্টেট 5%, এইটা এখন হয়ে গেছে 10%। এটা কারেকশন করতে হবে। ফাইভ পার্সেন্ট আগে ছিল না স্যার, হ্যাঁ, 24-25? গত বছর ছিল 5%, জি বুঝছেন? জি স্যার। এটা লাল কালি করে দিলাম। এটা এখন 10%। আচ্ছা, লাস্ট কথায় আসেন, এটা লাস্ট স্লাইড। তো এইখানে একটা জিনিস আপনি দেখেন যে ট্যাক্স ফ্রি রেন্টাল ইনকাম, এইখানে একটা কথা বলছে যে যদি কোনো রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাস হয়, মানে যারা বাড়িওয়ালা, যিনি বাড়ির মালিক বা প্রপার্টির মালিক, সে যদি রিলিজিয়াস বা চ্যারিটেবল পারপাস হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ করমুক্ত। আপনাকে 2-3টা উদাহরণ দেই, তাহলে আপনি আমার এই কথা বুঝতে পারবেন।
যেমন ধরেন আপনি বাইতুল মোকাররম তো চিনেন, বাইতুল মোকাররমের যে দোকান ভাড়া, এই ভাড়াগুলো তোলে হলো ইসলামিক ফাউন্ডেশন। তো ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে একটা রিলিজিয়াস ট্রাস্ট। তো রিলিজিয়াস ট্রাস্টের বাড়ি ভাড়া ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। তেমনিভাবে আপনি মসজিদের সামনে দুইটা বইয়ের দোকান দেখবেন, বা তসবিহ বিক্রি করে, জায়নামাজ বিক্রি করে, আপনার দোকান দেখবেন, এই দোকান থেকে মসজিদ কমিটি ভাড়া তোলে। তো মসজিদের ইনকাম, রেন্টাল ইনকাম সম্পূর্ণ করমুক্ত। ইভেন আপনি রামকৃষ্ণ মিশন দেখবেন, রামকৃষ্ণ মিশনের সামনে 2-3টা দোকান আছে, ওখান থেকে রামকৃষ্ণ মিশন ভাড়া তোলে। তো রামকৃষ্ণ মিশন যেহেতু রিলিজিয়াস অর্গানাইজেশন, ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের বাড়ি ভাড়া ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। তা আমাদের 2টা হেড শেষ হয়ে গেল। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে আনরিয়েলাইজড রেন্ট নিয়ে যে কোশ্চেনটা ছিল ও, আমার। আনরিয়েলাইজড রেন্টের ব্যাপারে একটা এসআরও আছে, সেই এসআরওটা হচ্ছে আপনি একটু দেখে নিন, এসআরও নাম্বার 454। তো সিরিয়াল নাম্বার হচ্ছে 19। আমি এসআরও নাম্বারটা আপনাকে লিখে দিচ্ছি। এসআরও নাম্বার হচ্ছে 454, আর ডেট হচ্ছে, তারিখ, এসআরও বইটা খুললে এটা পাবেন। ডেট হচ্ছে 31/12/1980, সেই বহু আগে। ওইখানে অনেক কথা বলা আছে যে একজন বাড়িওয়ালা একজন ভাড়াটিয়া ভাড়া না দিয়ে যদি চলে যায়, এবং এটা সাবসিকুয়েন্টলি যদি তার উপরও আপনাকে ট্যাক্স দিয়ে যেতে হবে, ভাড়া পাবেন এই আশায় আপনাকে ট্যাক্স দিয়ে যেতে হবে, সাবসিকুয়েন্টলি যদি এটা প্রমাণিত হয় যে এটা কোর্ট কেস করেও দেখা গেছে তার কাছ থেকে ভাড়াটা ইরিকভারেবল, মানে নট রিকভারেবল এটা, তাহলে এটা পরের বছরে যে ভাড়াটা সেখান থেকে মাইনাস হবে। প্রথমে ভাড়ার উপরে ট্যাক্স দিয়ে যেতে হবে। এটা হলো সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম আর কি। তারপর আপনি এছাড়াটা রেফারেন্সটা দিয়ে আপনি দেখে নিয়েন আর কি। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি ওই স্যালারির প্রেজেন্টেশন আমি পাঠিয়ে দিচ্ছি, স্যালারি এবং এই রেন্ট দুইটাই আপনাকে মেইলে আজকে দুইটা 4টা পাবেন আর কি। ঠিক আছে, ওকে। হ্যাঁ বলেন। একটা প্রশ্ন ছিল স্যার, যদি স্যার হ্যাঁ বকেয়া যেটা রেন্ট এর উপরও ট্যাক্স দিয়ে আসতে হবে, হ্যাঁ রাইট, এটা বকেয়া রেন্ট। মানে রেন্ট বকেয়া থাকতে পারে, সেটা আপনি পরে নিয়ে নিয়েন ভাড়াটিয়ার কাছ থেকে, কিন্তু আগে ট্যাক্স দিয়ে এলাম। এটা স্যালারির ক্ষেত্রেও বলা হয়েছিল আপনাকে, মনে পড়ে? হুম, এই আর কি। স্যার ঠিক, তো স্যার পাঠিয়ে দিচ্ছি, আপনি মেলটা, হ্যাঁ কি? স্যার এই স্লাইড গুলো দিলে স্যার, যেগুলো যে ম্যাথ করছেন স্লাইডের উপরে, এই আপডেটটা মানে যেটা ক্লাস চলাকালীন করছেন ওটা দিলে ভালো হবে স্যার। না, ওটা তো আপনি ছবি তুলে নেবেন, ওটা আপনি মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন, ওটা তো আর ইসে থাকে না, শিটে থাকে না। ওইভাবে অ্যাব্রো থাব্রো ভাবে কি আর আপনাকে দেয়া যাবে? ওটা দেয়া যাবে না। ওকে হুম, ওটা আপনার দরকার হয় যদি, আমি তো অনেকক্ষণ টানানো ছিল অঙ্কটা, তা আপনি মোবাইল থেকে একটা ছবি নেন নাই কেন? বুঝছেন, ওগুলো নিয়ে নেবেন স্যার লিখছি এটা। তাৎক্ষণিকভাবে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি ওকে চেষ্টা করতেছি আপনার মেইলে পাঠিয়ে দেওয়ার, এগুলো দেখেন একটু। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ নেক্সট স্যার। ক্লাস কিন্তু আমাদের ওই পরবর্তী হেডস অফ ইনকাম অনুযায়ী আমরা আগাবো। বুঝছেন? ঠিক আছে, থ্যাংক ইউ।